নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সনাতনী ইস্যু যে মোহাম্মদ ইউনুসকে বিপাকে ফেলবে তা আমি একাধিক ভিডিওতে আপনাদের বলেছিলাম। আন্তর্জাতিক মহল এবার সরাসরি বাংলাদেশ বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। অন্তত ইউকের মতো দেশ, ব্রিটেনের মতো দেশ সরাসরি সনাতনীদের উপর এহেন আচরণের প্রতিবাদে একটি কড়া স্টেটমেন্ট জারি করেছে, যা বাংলাদেশের ইন্টারন্যাশনাল রিলেশনশিপকে বিঘ্নিত করতে পারে বলে আমার অন্তত মনে হয়। কিছুদিন আগে যদি ফিরে যান তাহলে দেখবেন যুক্তরাজ্য থেকে এক প্রতিনিধি বাংলাদেশের সঙ্গে একটি মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে তারা বলেছিলেন তারা গণতন্ত্রে বিশ্বাসী, বাংলাদেশে যেন সকল রাজনৈতিক দল সমানভাবে রাজনীতি করার অধিকার পান। অর্থাৎ তারা স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের গণতন্ত্র হয়তো আগের মতো জায়গায় নেই। অর্থাৎ বাংলাদেশ সরকারের যে মৌলবাদী আচরণ, স্বতন্ত্রতা এবং স্বৈরাচারী মানসিকতা কার্যত বাংলাদেশকে এক অন্ধকার সময়ের দিকে নিয়ে যেতে চাইছে, তা কিন্তু যুক্তরাজ্য কিছুদিন আগেই বলেছিল। এরপরে মাত্র 3 দিন এগিয়েছে, চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে গোটা বিশ্ব কার্যত আন্দোলিত হয়েছে। ইসকনের একাধিক শাখা সংগঠন রীতিমতো প্রেস রিলিজ জারি করেছে, বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু সবকিছুর সামনে মোহাম্মদ ইউনুস যে কার্যত দিশেহারা তা কিন্তু কালকেই বোঝা গেছিল। অন্তত দেশের আইন শৃঙ্খলা কিংবা দেশের যে প্রশাসন তা যে মোহাম্মদ ইউনুসের হাত থেকে বেরিয়ে গেছে তা কিন্তু জলের মতো পরিষ্কার। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ব্রিটেনের মতো একটা দেশ কার্যত মোহাম্মদ ইউনুসকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে যে ধরনের মন্তব্য করলো তা নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় এক প্রশ্নচিহ্ন কিন্তু উঠে গেল। কালকে ভারতও কিন্তু বাংলাদেশের এই সনাতনীদের উপর নির্যাতন নিয়ে একটি কড়া স্টেটমেন্ট জারি করেছিল। শুধু ভারত সরকার নয়, ভারতের একাধিক সাধু সন্ন্যাসীরা, সদ্গুরু থেকে শুরু করে রবিশঙ্কর, সকলেই কিন্তু এই চিন্ময় দাসকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানায়। আর ভারত যখন পার্টিকুলারলি কোনো একটা ইস্যুতে মন্তব্য করে, সেই ইস্যু কিন্তু একটা দেশের ইন্টারনাল পলিটিক্সের অংশ আর থাকে না, তা এক্সটার্নাল পলিটিক্সের অর্থাৎ ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক ফোরামে আলোচনার একটা বিষয়বস্তু হয়ে যায়। আর ভারতের এই স্টেটমেন্টের পর আজকে ইউকে, ব্রিটেনের পার্লামেন্টে সরাসরি এই সনাতনী ইস্যু নিয়ে কিন্তু কার্যত আন্দোলিত হলো। ব্রিটেন হোম অফ কমার্সের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অফ কমনওয়েলথের পক্ষ থেকে অর্থাৎ এমপিদের পক্ষ থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে একটি চিঠি দেওয়া হলো। সেই চিঠিতে বাংলাদেশ সংক্রান্ত 3টে প্রধান বিষয় কিন্তু হাইলাইট করা হয়েছে। এবার দেখুন বাংলাদেশ সম্পর্কে কারা কি ধরনের কথা বলছে। ভারত এশিয়ার মধ্যে অন্যতম প্রভাবশালী একটা দেশ, ফলে বাংলাদেশ ইস্যুতে ভারত যখন বাংলাদেশের বিপক্ষে কথা বলে, এশিয়ার অন্য কোনো শক্তি কিন্তু সামনে এসে বাংলাদেশকে সমর্থন করার জায়গায় আর নেই। এর আগে ভারত এবং চীনের সম্পর্ক একটু খারাপ ছিল, কিন্তু বর্তমানে ব্রিক্স সামিটের পর রাশিয়া, চীন এবং ভারতের যেরকম বন্ধুত্বের ছবি আমাদের সামনে এসছে, সেখানে চীনও কিন্তু বাংলাদেশ সরকারকে সরাসরি আর সমর্থন করতে পারছে না। পাকিস্তানের সমর্থন আলটিমেটলি গোটা বিশ্বের কাছে কোনো ম্যাটারই করে না। ফলে পাকিস্তান সরকার বাংলাদেশকে সমর্থন করুক বা না করুক, সেটা আলটিমেটলি ইন্টারন্যাশনাল রিলেশনশিপে খুব বেশি যে হেরফের করে সেরকম ভাবার কোনো কারণ নেই। উল্টে পাকিস্তানের যে নওয়াজ শরীফের সরকার, তারা কিন্তু ইমরান খানের দলের যেরকম ভাবে প্রবল বিক্ষোভের মুখে পড়েছে, তারা কিভাবে সরকার বাঁচাবে সেটা কিন্তু তাদের এখন সব থেকে বড় মাথা ব্যথার কারণ। ফলে এশিয়াতে কার্যত বন্ধুশূন্য জায়গায় কিন্তু পৌঁছে গেছে মোহাম্মদ ইউনুস। আমেরিকার কথা এবার আসি। জো বাইডেন সরে যাওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এই বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক যে আগের মতো থাকবে না তা কিন্তু জলের মতো পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্প হিন্দুত্ব ইস্যু নিয়ে, এমনকি তিনি ক্ষমতা নিয়ে যে ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনুসকে জোরালো কোনো বার্তা বা কোনো মোহাম্মদ ইউনুসের সরকারকে নিয়ে জোরালো কোনো সিদ্ধান্ত তিনি আগামী 2-3 মাসের মধ্যেই নেবে। মনে রাখবেন 25 তারিখ জানুয়ারি মাসের 2025 সালে কিন্তু সরকারিভাবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসবে। তারপরে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্স আমূল বদলে যেতে পারে এবং সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু ভারতকে কেন্দ্র করেই তৈরি হবে। অর্থাৎ এশিয়ার পাশাপাশি আমেরিকা এবং আমেরিকার সঙ্গে যারা বন্ধু সহযোগী অর্থাৎ ফাইভ আইস কান্ট্রি যেমন কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং এই ধরনের যারা দেশ আছে, এরাও যে আমেরিকাকে বিরুদ্ধচারণ করে কার্যত বাংলাদেশকে সমর্থন করবে সেই রকম কোনো সম্ভাবনা নেই। পড়ে থাকলো ইউকে বা এই ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশগুলো।
বর্তমানে বাংলাদেশের বস্ত্র শিল্পকে নিয়ে এই অস্ট্রেলিয়া কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের একাধিক দেশ কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সকল বস্ত্র শিল্পকে নিয়ন্ত্রণ করা হয়, তারা এই যে ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার, যেটা পাশ্চাত্যের প্রধান একটি উৎসব, সেই অর্ডারকে অবধি তারা ডেলিভারি করতে পারেনি। ফলে প্রায় 1000 কোটি টাকার অর্ডার কিন্তু 7 দিনে ভারতের দিকে চলে এসছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সনাতনীদের উপরে এহেন আচরণ নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরে অন্তত মোহাম্মদ ইউনুসকে বন্ধু শূন্য করে দিল। যুক্তরাজ্যের এইরকম স্টেটমেন্ট নিঃসন্দেহে মোহাম্মদ ইউনুসের কাছে এক জোরালো এবং বড় ধাক্কা। যদিও মোহাম্মদ ইউনুসের এই সমন্বয়কে উপদেষ্টারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে চর্চা করেন না, ভাবেন না, দূরদর্শিতা তাদের নেই, তাদের ভিশন নেই। এমনকি বাংলাদেশকে যে সংস্কারের বুলিয়া ওরে ক্ষমতায় তারা বসেছিলেন, আজকে 100 দিন পরে পেরিয়ে দেখা যাচ্ছে তারা কার্যত সকল জায়গায় ব্যর্থ হয়েছে। এবার যুক্তরাজ্যের কথায় ফিরি। কোন 3টে বিষয় কার্যত ব্রিটেনের পার্লামেন্টে সব থেকে বেশি আলোচনা হয়েছে? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তারা সরাসরিভাবে এক দাবি করেছে। সেই দাবিতে তারা বলেছেন বাংলাদেশের যে এখন প্রধান অস্ত্র তা হলো রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ রাজনীতি এবং মিথ্যা মামলা। এবং পরবর্তীকালে আরো 3টে বিষয়কে তারা গোটা বিশ্বের সামনে কিন্তু উত্থাপন করেছে। সরাসরি তারা বলেছে শেখ হাসিনা সরকারের পতনের জন্য অনেকের আনন্দ এবং আশার বাণী হয়তো সৃষ্টি হয়েছিল, কিন্তু বর্তমান জমানায় বাংলাদেশে 2000-এর বেশি ঘটনা নথিভুক্ত করা হয়েছে সরকারি হিসাবে। অর্থাৎ ব্রিটেনের মতো একটা পার্লামেন্ট বলছে শেষ 3 মাসে বাংলাদেশে 2000-এর বেশি ঘটনা এনলিস্টেড হয়েছে, তারা কিনা হিংসায় জর্জরিত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু জাতিসংঘের অফিস ঢাকায় খোলা হয়ে গেছে। আপনারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে হয়তো এত ডিটেলিং ভাবেন না, কিন্তু বুঝতে হবে প্রত্যেকটি ঘটনার কিন্তু একটা আফটার এফেক্টস আছে, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। ব্রিটেনের পার্লামেন্টের এই ধরনের কথা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনুসের কাছে অশনি সংকেত হতেই পারে। পাশাপাশি ওরা কি বলেছে? পাশাপাশি বলেছে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়েছে তার প্রতিবাদ আমরা জানাই। আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। আইনকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন, অন্যথায় তা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তির জন্য ভালো হবে না। এই কথা তারা ইন্ট্রোডাকশন পিরিয়ডে বলে প্রথম পয়েন্টে তারা সংখ্যালঘুদের উপর নির্যাতন বিষয়ে কথা বলেছেন। তারা বলেছেন বাংলাদেশের হিন্দু অ্যাসোসিয়েশন যারা ব্রিটেনে আছে তারা জানিয়েছে তাদের ধর্মীয় স্বাধীনতার উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এছাড়াও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বসবাসরত আদিবাসীদের জনগোষ্ঠীর উপর হামলার প্রমাণ পাওয়া গেছে। সরাসরি টোপ কিন্তু সেনাবাহিনীর উপর। বাংলাদেশে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে চাকমা সম্প্রদায়ের উপর দিনের পর দিন সেনাবাহিনী যে আক্রমণ চালিয়েছে তা আজকে ব্রিটেনের পার্লামেন্টের প্রধান আলোচ্য বিষয় হলো। এর থেকে বড় হতাশার ছবি হয়তো কোনো বাংলাদেশের কাছে আর হতে পারে না। ইতিমধ্যে ইসকন বাংলাদেশের যমুনা টিভির বিরুদ্ধে একটি প্রেস রিলিজ জারি করে বলেছে তারা মানুষকে মিথ্যে কথা প্রচার করছে, উস্কানিমূলক ভিডিও প্রচার করছে। অর্থাৎ বাংলাদেশে এখন মস্ত বড় এক মৌলবাদের সিন্ডিকেট কাজ করছে, যে সিন্ডিকেটের প্রতিবাদে গোটা বিশ্ব কিন্তু আজ কার্যত মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দিচ্ছে। সাধারণত এই ধরনের ভিডিও বানালে ভিডিও রেকমেন্ড হয় না, কারণ ইউটিউবের বিভিন্ন গাইডলাইন্স থাকে। তাই একটাই অনুরোধ, যারা ভিডিও দেখছেন পারলে ভিডিওটি শেয়ার করে একটু ছড়িয়ে দেবেন, কারণ এই ধরনের আন্তর্জাতিক ইস্যু বাংলাদেশের শুধু নয় বিশ্বের প্রতিটি কোনায় পৌঁছানো উচিত। ব্রিটেনের পার্লামেন্ট পাড়ার পল্টুদার চায়ের দোকান নয়। ব্রিটেনের পার্লামেন্টে যখন বাংলাদেশের এই সকল ইস্যু নিয়ে কথা বলা হয় তখন মোহাম্মদ ইউনুসকে অন্তত বাংলাদেশিদের কাছে জবাবদিহি করতে হবে। কার স্বার্থে, কিসের জন্য বাংলাদেশের সম্মান আজকে ভূপতিত করলো, লুণ্ঠন করলো, কার্যত শেষ করলো মোহাম্মদ ইউনুস 100 দিনে, এই জবাব বাংলাদেশিরা কিন্তু মোহাম্মদ ইউনুসের থেকে চাইবে। সেকেন্ড প্রশ্ন তারা বলা হয়েছে ইসলামী উগ্রবাদের উত্থান প্রসঙ্গে আওয়ামী লীগের সরকারের পতনের পক্ষ থেকে রক্ষণশীল ইসলামী পন্থীদের রাজনৈতিক প্রভাব ক্রমশ বৃদ্ধি হয়েছে। ভাবতে পারেন যে কথাগুলো আমরা বলতাম, কেন হিজবুত তাহরিরকে ছেড়ে দেওয়া হলো, আজ ব্রিটেন বলছে ইসলামিক রাজনৈতিক যে প্রভাব তা বাড়তে শুরু করে দিয়েছে বাংলাদেশের এই যে সমাজ সেখানে। পাশাপাশি আরো বিভিন্ন ধরনের কথা তারা বলেছেন। তারা বলেছেন হত্যা মামলা নিয়ে প্রশ্ন করেছে ব্রিটেন। তারা বলেছেন সংসদীয় গ্রুপ তারা যে তথ্য পেয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রাক্তন মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা, বিচারপতি, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিকদের এত সংখ্যায় হত্যা মামলা দায়ের হয়েছে যেগুলো তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলাকারী হঠাৎ করে এতদিন পরে বলেছে যে আমাকে চাকরির অফার দেওয়া হয়েছিল বলে আমি মামলা করেছি। যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সে সাংবাদিক ঘটনাস্থলে ছিলই না।
সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। যে সাকিব আল হাসান ওই সময় কানাডায় টি10 লিগ খেলছিল, তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ পুরোটাই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, মিথ্যে মামলা দিচ্ছে। আর সরাসরি ব্রিটেনের পার্লামেন্ট বলছে, ডেইলি স্টারের মতো নিউজ পত্রিকা বলছে আওয়ামী লীগের সাথে জড়িত প্রায় 1,94,000 ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়া হয়েছে। 1,94,000, 94টা নয়, 1,94,000 ব্যক্তির বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয়, তাহলে সেই মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠবেই। অর্থাৎ আওয়ামী লীগের 1,94,000 জন ব্যক্তি বাংলাদেশে যদি অপকর্ম চালাতেন, তাহলে বাংলাদেশ ও শেখ হাসিনার সময় পতন হয়ে যেত। শেখ হাসিনাই তো তাহলে সমাজকে কার্যত শেষ করে দিয়ে চলে যেতে পারতেন। কিন্তু এই ধরনের নথি যখন সামনে আসে, আর ব্রিটেনের পার্লামেন্টে যখন এই ধরনের নথি নিয়ে আলোচনা হয়, নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের কার্যকলাপ নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই। পাশাপাশি অসংখ্য তথ্য এই পুরো সেনেটারিতে আলোচনা হয়েছে। আমি ছোট করে একটু আপনাদের বলি। উগ্রবাদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ পার্লামেন্ট। যদিও সরাসরি তারা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেনি, সরকার মানবাধিকার লঙ্ঘন রোধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। অর্থাৎ এখানে স্ট্র্যাটেজিটা বুঝুন, তারা সরকারকে দায়ী করছে না, কিন্তু সরকার যেখানে আইন প্রশাসনের দায়িত্বে, সেই আইন প্রশাসনকে দায়ী করছে ব্রিটেন। এবার বলুন, আইন প্রশাসন এখন কার হাতে? আইন প্রশাসন এখন সেনাবাহিনীর হাতে। অর্থাৎ ঘুরিয়ে তারা সংখ্যালঘু ইস্যুতে সরকারকে কাঠগড়ায় তুললেন, আইন প্রশাসনকে নিয়ে সেনা প্রধান, সেনাবাহিনীকে কাঠগড়ায় তুললেন। আর ভাবমূর্তি, বাংলাদেশের ভাবমূর্তি যখন আলোচনা করছি, তখন আলটিমেটলি ভারে মা ভবানী, দিনের শেষে বড় একটা গোল, কিচ্ছু নেই। আলটিমেটলি বাংলাদেশিদের মান সম্মান কার্যত শেষ। পাশাপাশি আইনের শাসনের অভাব নিয়ে তারা কথা বলছে 3 নম্বর পয়েন্টে। বলছেন যদি এই হামলাগুলো উদ্দেশ্যমূলক নয়, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার অপরাধীদের বিচারের আওতায় না এনে নীরব থেকেছেন। অর্থাৎ যারা আন্দোলন চালিয়েছে, যারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছেন, যারা জলের গানের যে রিহার্সাল রুম পুড়িয়ে দিয়েছেন কার্যত, যারা 32 নম্বর ধানমন্ডির বাড়ি কার্যত আগুনে পুড়িয়ে দিয়েছেন, যারা বঙ্গবন্ধু ছবি সরিয়ে দিয়েছেন, যারা দিনের পর দিন অত্যাচার করেছেন, পুলিশের হেফাজত থেকে একটা পার্টিকুলারলি আসামিকে ছিনিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা আজ অব্দি বাংলাদেশে হয়নি। উল্টে জেল থেকে প্রায় 500 থেকে 600 বন্দী পালিয়ে গেছে। বাংলাদেশ সরকারের যদি ভাবমূর্তি ঠিকভাবে রাখতে হতো, সদিচ্ছা দেখাতে হতো এদের বিরুদ্ধে পাল্টা মামলা করার, কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু 100 দিনে কার্যত নীরব। অথচ এই বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনি আবার কালকে গ্লোবাল সামিটে গিয়ে যে কথাগুলো বলেছে, শুনলেও হাসি পায়। ব্রিটেনের মতো একটা প্রভাবশালী দেশ যেখানে বাংলাদেশ সংক্রান্ত এ ধরনের কথা বলছে, সেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছে কালকে জানেন? তিনি বলেছেন বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, ধর্মীয় সহনশীলতার মূল্যায়ন এবং সকলের শান্তিপূর্ণ অবস্থানে একটা অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে। আর এই সমৃদ্ধ অভিজ্ঞতায় প্রতিশ্রুতিবদ্ধ হিসাবে বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ও বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসাবে ভূমিকা পালন করবে। নিজেদের দেশে শান্তি রক্ষা করতে পারছে না, বিশ্বের শান্তি রক্ষা করার জন্য জ্ঞান দিয়ে চলে এসেছে গ্লোবাল সামিটে। অদ্ভুত যে একটা পরিস্থিতি, কথায় কথায় ভারত বিরোধিতা, কথায় কথায় ইসকনকে রয়ের এজেন্ট বলে দেওয়া, কথায় কথায় চিন্ময় মহাপ্রভুকে ভারতের দালাল বলে দেওয়া, আওয়ামী লীগের দালাল বলে দেওয়া, এই ধরনের কথাবার্তা বলা, আর গ্লোবাল সামিটে গিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে। বাংলাদেশ সরকারের উচিত আগে নিজেদের দেশে শান্তি প্রতিষ্ঠা করা। আজকে ব্রিটেনের পার্লামেন্ট যেভাবে বাংলাদেশ ইস্যুতে রিয়াক্ট করলো, যেভাবে সংখ্যালঘু সনাতনীদের উপর অত্যাচারের বিরুদ্ধে রিয়াক্ট করলো, এর প্রতিবাদে মোহাম্মদ ইউনূসের গদি ইমিডিয়েটলি ছেড়ে দেওয়া উচিত। কারণ ওনার আমলে শেষ 100 দিনে বাংলাদেশকে নিয়ে বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ কিন্তু লাগাতার মন্তব্য করে গেছে। কখনো আমেরিকা, কখনো ভারত, কখনো আবার ব্রিটেনের মতো একটা দেশ, কখনো যুক্তরাজ্য সরাসরিভাবে বলছে সংখ্যালঘুদের উপর এই অত্যাচার, এবং রাজনৈতিকভাবে এই রাজনৈতিক অস্ত্র হিসাবে আইন প্রশাসনকে ব্যবহার করার প্রবণতা ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে অত্যন্ত ভয়ানক একটা দিক। সব মিলিয়ে আমার মনে হচ্ছে মোহাম্মদ ইউনূসের দিন হয়তো শেষ হয়ে এসছে। ব্রিটেন, আমেরিকা, ভারত, বিশ্বের সকল দেশকে চটিয়ে মোহাম্মদ ইউনূস যুগের পর যুগ রাজত্ব করবেন, এ ভাবনাও হয়তো স্বপ্নেরও অতীত। অর্থাৎ 3 থেকে 4 মাস, নির্বাচন হোক আর না হোক, আন্তর্জাতিক মহলে মোহাম্মদ ইউনূসের যেরকম ভাবে ভাবমূর্তি এখন এই সংখ্যালঘু ইস্যুতে তৈরি হলো, এরপরে পালিয়ে বাঁচার উপায় কিন্তু আর থাকলো না। মোহাম্মদ ইউনূস পালিয়ে হয়তো আমেরিকায় চলে যাবেন, কিন্তু তার পোষ্য যারা আছেন, যেই সনাতনী যারা সনাতনীদের উপর অত্যাচার করেছেন, সেই উপদেষ্টা, সংখ্যালঘু মানুষদের উপর যারা অত্যাচার করেছেন, সেই সমন্বয়ক, এরা ঠিক বাংলাদেশের ইতিহাস থেকে কোথায় যাবেন আমার জানতে সত্যি ইচ্ছা করে। বঙ্গবন্ধুর ইতিহাস আপনারা মুছলেন, কিন্তু আপনারা বাংলাদেশের যে বর্তমান দশা তৈরি করলেন, ইতিহাস যদি লেখা হয়, বাংলাদেশের মানুষ আপনাদেরকে নিয়ে কি লিখবে, সেই প্রশ্ন কিন্তু আমার থেকে গেল।
দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আপনারা জানাবেন কমেন্টে আপনাদের কি মন্তব্য, আপনাদের কি বক্তব্য, এবং যুক্তরাজ্যের এরকম করা স্টেটমেন্ট সত্যি কি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করলো? এখনো তো আমেরিকার তুলসী গ্যাবট কিছু বলেনি। ওরা যখন বলবেন আমার মনে হয় মোহাম্মদ ইউনূস আর রাতে ঘুমাতে ওঠেও পারবেন না। ধন্যবাদ।